শুভেচ্ছা সবাইকে। করোনা নানা শঙ্কা কাটিয়ে আশার বাণী শোনাচ্ছে করোনা প্রতিরোধে ভ্যাকসিন। উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশেও চলছে টিকাকরণ। করোনাকে বিদায় দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে দেশে চলছে নানা প্রস্তুতি। কিন্তু স্বাধীনতার প্রায় 50 বছর পর উঠছে নানা রাজনৈতিক বিতর্ক। জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল দাবি তুলেছে জিয়াউর রহমান সহ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের রাষ্ট্রীয় খেতাব বাতিলের। অপরদিকে আওয়ামী বিরোধী দলগুলো বলছে প্রতিহিংসামূলক কোনো সিদ্ধান্ত দেশের জন্য ভালো কিছু বয়ে আনে না। সরকারকে আগুন নিয়ে না খেলতে তারা সতর্ক করে দিয়েছেন। সরকার এখন কি করবে? আজ 11 ফেব্রুয়ারি 2012 সালে ঠিক আজকের দিনে সাংবাদিক দম্পতি সাগর রুনিকে হত্যা করা হয়। 9 বছরের মামলা নেই কোনো অগ্রগতি। 78 বার সময় নিয়েছেন তদন্তকারীরা। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অনেক জটিল মামলার সমাধান করলেও সাগর রুনি মামলা কেন এগোচ্ছে না তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার গাড়িবহরে আজ হামলা ভাঙচুর করা হয়েছে। শপথ নেওয়ার পথে কেনই হামলা সবকিছু জানবো আজকের নিটোলটাটা বাংলা টক অনুষ্ঠান। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়েই আমি থাকবো দিন আকসোয়ানি। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন জনাব ইলিয়াস খান, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা। আছেন আমাদের সঙ্গে জনাব শাহজাহান খান, এমপি, প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগ এবং সাবেক নৌ মন্ত্রী। এবং আমাদের সঙ্গে আরও আছেন জনাব আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। বিশেষ করে জনাব ইলিয়াস খান, আপনাকে অসুস্থতার সময় আপনি নিজে এসছেন আমাদের এখানে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। সেই সাথে আপনি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমি বেশি আর আলোচনার কথা বাড়াতে চাই না। জনাব শাহজাহান খান, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু শুনতে পাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। নতুন একটা বিতর্ক শুরু হয়েছে। আপনি নিজেও জানেন জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল করা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক বাতিল করার আবেদন করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, এবং আপনি সভাপতি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির। আপনি এখন প্রশ্ন রাখতে চাই, এই পদক বাতিলের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে? জনাব শাহজাহান খান। আপনাকে ধন্যবাদ। শুধু জিয়াউর রহমানের পদক নয়, জি, আমরা প্রথমত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত যে খুনি 4 জন যাদেরকে ফাঁসির হুকুম হয়েছে, তাদের যে পদক, তাদের যে খেতাব, সেই খেতাব আমরা বাতিল করেছি। পাশাপাশি বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা মদতদাতা, তাদের মধ্যে জিয়াউর রহমান, কারণ তিনি তখন উপসেনাপতি হিসাবে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালন না করে এই খুনের মদত দিয়েছেন, যে কারণে আমরা তার পদক, তার যে খেতাব, সেটাও আমরা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি খন্দকার মোস্তাক, যে এই নাটের গুরু, তিনি স্মরণীয় বরণীয়দের তালিকায় একজন। এই স্মরণীয় বরণীয় তালিকাটা হলো মুক্তিযুদ্ধের সময় যারা আওয়ামী লীগের এমপি, এমএলএ ছিলেন, মুক্তিযুদ্ধে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, উল্লেখযোগ্য নেতৃবৃন্দ, এবং তখন যারা মন্ত্রী ছিলেন, এরা হলেন স্মরণীয় বরণীয়। তো খন্দকার মোস্তাক সেই স্মরণীয় বরণীয় তালিকায় রয়েছেন একজন। আমরা তাকেও স্মরণীয় বরণীয় তালিকা থেকে বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। এরপরে এই সিদ্ধান্তগুলো আমরা আইনসম্মত করার জন্য আমরা একটা কমিটিও করেছি। আমরা বিচার বিশ্লেষণ এবং আইনের বিভিন্ন খুঁটিনাটি দিকগুলোকে আমরা পর্যালোচনা করব। এই কমিটির 3 জন সদস্য আছেন, আমাদের ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, আমি আছি এবং উপাধ্যক্ষ শহীদ। আমরা 3 জনে এই কমিটি বসে একটা পর্যালোচনা করে আমরা একটা প্রতিবেদন আমরা দেব, এবং তারপরেই এটা পুরোপুরি হিসেবে কার্যকর হবে। এবং এই সনদ যদি বাতিল হয়, তাহলে তারা যে সকল সুযোগ সুবিধা মুক্তিযোদ্ধা হিসেবে পায়, সেইগুলোর থেকে তারা বঞ্চিত হবে। আমরা মূল বিষয়টা হলো যে বঙ্গবন্ধুর হত্যাকারী তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী যারা আমরা মুক্তিযোদ্ধারা এবং এই বাংলাদেশের মানুষ, তারা মনে করি যে বঙ্গবন্ধু হত্যাকারীরা এই ধরনের কোনো খেতাব তারা পেতে পারে না। আমরা সেই উদ্দেশ্য নিয়েই তাদের সেটা, মানুষের যে চাহিদা, যে প্রত্যাশা,
সেই প্রত্যাশা পরিষ্কার হয়েছে। পূরণের জন্যই আমরা এই জি, সিদ্ধান্তটা অনেক নিয়েছি। ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে জনাব ইলিয়াস খান। আপনি বক্তব্য শুনলেন কেন সিদ্ধান্ত বাতিলের সনদ বাতিলের পদক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই যে বঙ্গবন্ধুর খুনিদের মদদ দিয়েছে উনি বলেছেন, পরিষ্কার করেছেন এবং উনি বলেছেন যে তারা স্বাভাবিকভাবেই অপরাধী। আর কোনো অপরাধী কোনো সম্মানজনক পদ, পুরস্কার বা খেতাব পেতে পারে না। এটাই হলো জামুকার। জিয়াউর রহমান সাহেব অপরাধী 50 বছর পরে মনে পড়লো যে উনি অপরাধ মুক্তিযুদ্ধে উনি উনি বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে উনি জড়িত ছিলেন। উনি তখন সেনাপ্রধান ছিলেন না, সেনাপ্রধান ছিলেন তার গোয়েন্দা সংস্থা আছে, তারা খবর পান না যে বঙ্গবন্ধুর মৃত্যু মারার ষড়যন্ত্র হয়েছে। বরং তখন যিনি সেনাপ্রধান ছিলেন, যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, তিনি বঙ্গবন্ধুকে বলেছিলেন, এত বড় যে রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এত বড় সাহসী মানুষ, তাকে বলেছিলেন যে আপনি কোনোভাবে পালিয়ে যান, কিন্তু তিনি সেটা পালাননি, কারণ তিনি সাহসী মানুষ ছিলেন। তার ব্যাপারে কোনো ডিসিশন হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যাপারে ডিসিশন, এবং সেটি 50 বছর পরে। দ্বিতীয় প্রশ্ন, জামুকার সেই এখতিয়ার আছে কিনা, সেই প্রশ্নটা সাধারণ ভাবে ভালো বলতে পারবেন। সেই প্রশ্নটা করা যায়, কারণ জামুকার কিন্তু কারো পদক বাতিল বা পদক দেওয়ার আমি যতদূর জানি সেই এখতিয়ার তাদের নেই। তাদের আমি একটু এই প্রশ্নের উত্তরটা নিয়ে আসি জনাব শাহজাহানের কাছ থেকে। এই পদক বাতিলের ক্ষমতা আছে কিনা জামুকার, এই প্রশ্নটা তুলেছেন জনাব ইলিয়াস খান। জনাব শাহজাহান খান। উনি উনি শুধু একটা বলেননি, উনি বলেছেন যে প্রথম বলেছেন 50 বছর পরে মনে পড়লো এই পদক বাতিলের কথাটি। আমি তাকে প্রশ্ন করতে চাই জি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের কিন্তু 50, 60, 70 বছর পরেও তাদের বিচার হয়েছে এবং হচ্ছে। সেটা যদি হতে পারে তাহলে এইটা 50 বছর কেন 70 বছর পরেও কেউ যদি এটা নিয়ে কোনো চ্যালেঞ্জ করে বা কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত নিশ্চয়ই এটা অগ্রহণযোগ্য অথবা এটা অপরাধ হবে না। দ্বিতীয় কথাটা যেটা বলেছেন যে সেনাপ্রধান ছিলেন শফিউল্লাহ, সেখানে জিয়াউর রহমান সেনাপ্রধান ছিলেন না। প্রশ্নটা হলো যে খন্দকার মোস্তাক এবং খুনিরা সেখানে কিন্তু শফিউল্লাহ প্রধান থাকলেও তার সঙ্গে কোনো যোগাযোগ বা সম্পৃক্ততা ছিল না, সম্পৃক্ততা ছিল জিয়াউর রহমানের সাথে। এবং আত্মস্বীকৃত খুনিরা তারা স্বীকার করেছে জিয়াউর রহমান তাদেরকে মদত দিয়েছে, কাছাকাছি এই বিষয়টা উনি নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। আপনি পরিষ্কার করেছেন। আমি যদি বিনয়ের সাথে আপনাকে একটু যোগ করতে চাই। একটু শেষ করি, একটু শেষ করি। উনি আরেকটা লাস্ট প্রশ্নটা করেছেন যেটা আপনি জানতে চেয়েছেন। উনি 3টা প্রশ্ন করেছেন, 2টা না। এখন জামুকার এখতিয়ার আছে কিনা, জামুকার এখতিয়ার আছে কি নাই, আমি কিন্তু আগেই আপনাকে বলেছি আমরা নীতিগতভাবে এই সিদ্ধান্তটা গ্রহণ করেছি। আমরা এখন আইনগতভাবে কি কোথায় কি অবস্থা সব পর্যালোচনা কিন্তু আমরা করে একটা প্রতিবেদন দেব। সেই প্রতিবেদনের পরেই কিন্তু এটা চূড়ান্ত রূপ ধারণ করবে। সুতরাং জামুকার এখতিয়ার তো নিশ্চয়ই কিছু আছে। মুক্তিযোদ্ধাদের সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার জামুকা রাখে এবং সেই জামুকার সিদ্ধান্ত এইটা। কাজে এই সিদ্ধান্ত একেবারে এই মুহূর্তেই আমি বলছি যে আমরা যে এখনই কার্যকর করে ফেলছি তা নয়, কিন্তু পরিষ্কার হয়েছে। এইটা জামুকার। জনাব শাহজাহান খান, আমি আসবো আবারও আপনার কাছে। আবারও আসবো আপনার কাছে। আমি একটু আবু সাইদ খানের কাছ থেকে একটু পর্যবেক্ষণটা জেনে আসি একটু আপনার কাছে। আপনি তো দুজনের বক্তব্য আপনি শুনলেন জনাব আবু সাইদের। আপনার কাছে আরেকটু যোগ করতে চাই যে অনেকে এখন প্রশ্ন তুলছেন যদি জিয়ার খেতাব মানে বাতিল করার সিদ্ধান্ত হয় বা তাহলে সরকার পরিবর্তনের সাথে সাথে অন্যদের খেতাব বাতিল করার সুযোগ থেকে যাবে, কতটা যৌক্তিক হবে এই খেতাব বাতিলের সিদ্ধান্ত? জনাব আবু সাইদ খান। আমি তার আগে এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে কথা বলতে চাই। যেহেতু আত্মস্বীকৃত খুনিদের পদক কেড়ে নেওয়া, খেতাব বাতিলের ক্ষেত্রে কারো কোনো কথা নেই। হ্যাঁ, জিয়াউর রহমানের বাতিল করা নিয়ে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে। কেননা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন কি ছিলেন না সেটা পত্রপত্রিকায় কেউ কেউ লিখেছেন, কেউ কেউ বলেছেন, সেগুলো আছে। কিন্তু এটা প্রমাণ করার প্রক্রিয়া দরকার, একটা আইনগত প্রক্রিয়ার বিষয়টা গুরুত্বপূর্ণ। তো সেই আইনগত বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের একজনের অপরাধী, তো সেই অপরাধী আদালত করতে পারে, কিন্তু বাংলাদেশে যেহেতু আদালতে মৃত ব্যক্তির বিচার করার এখতিয়ার নাই, সেই ক্ষেত্রে নতুন আইন সংশোধন হতে পারে এবং সেখানে মৃত ব্যক্তির বিচার কিংবা হতে পারে। পৃথিবীতে এই ধরনের অপরাধ নির্ণয়ের জন্য অনেক দৃষ্টান্ত রয়েছে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হয় কিংবা এখানে বিচার বিভাগীয় একটা কমিশন, এই জাতীয় কিছু হতে পারে। তো সেইটা হওয়ার পরে
তো বিষয়টা যে বঙ্গবন্ধুর খুনি কি না। জি। এখন হচ্ছে যে যদি বঙ্গবন্ধুর খুনি প্রমাণিত হয় হুম হুম। তবে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু এটা প্রমাণ সাপেক্ষ বিষয় বলে আমার মনে হচ্ছে। জি। এবং আমাদের আর একটু মনে রাখা দরকার, জিয়া রহমান মুক্তিযোদ্ধা ছিলেন। জিয়া রহমান জেড ফোর্সের প্রধান ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন জি। এবং 27শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছেন। এগুলো সবই সত্য। হ্যাঁ, জি। এটাও সত্য যে জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করেছেন। জিয়াউর রহমান পাকিস্তানি ধারা ফিরিয়ে এনেছেন, রাজাকারদেরকে পুনর্বাসনের পথ খুলে দিয়েছেন। এগুলোও সত্য। তো এখন প্রশ্ন হচ্ছে, সংবিধান কেউ কেউ বলেছেন, সাজান ভাই বলেন নাই, আমি কালকে দু একটা টকশোতে শুনেছি, কেউ কেউ বলেছেন যে সংবিধান লঙ্ঘনের জন্য তার পদক্ষেপে নেওয়া যেতে পারে, কিন্তু সংবিধান লঙ্ঘনের জন্য কিংবা বঙ্গবন্ধু হত্যা নীরবতা পালনের জন্য এটা করা যায় কিনা সেটা আসতে পারে। আর জি। একটা হচ্ছে যে এখানে যদি আইনগত প্রক্রিয়া এবং যৌক্তিক প্রক্রিয়ার ভিতর দিয়ে না যাওয়া হয়, তাহলে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট, অর্থাৎ খারাপ উদাহরণ তৈরি হতে পারে। জি। অতএব সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রস্তাব জামুকা তুলেছেন, এটা প্রস্তাবই, তাদের সিদ্ধান্ত মানে তো সরকারের কাছে প্রস্তাব। জি। তো প্রস্তাবটা তুলেছেন, সরকার এটা খতিয়ে দেখা উচিত। খতিয়ে দেখে কোন ধরনের পদক্ষেপ নিবে, এটা বাতিল, তাদের প্রস্তাবটাকে সরকার গ্রহণ করবে না, এটাকে গ্রহণ জি। করবে কি করবে না, এটা কিন্তু এখন পর্যন্ত অনিশ্চিত অনেক সরকারের ধন্যবাদ, বিষয়। অনেক ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে। এই যে খেতাব বাতিলের সিদ্ধান্ত জামুকা নিয়েছে বা প্রস্তাব করা হয়েছে, তাহলে বর্তমান সরকার বা যে কোনো সরকার যখন পরিবর্তন হয় তখন মানে অন্যদের খেতাব বাতিলের কিন্তু একটা সুযোগ সৃষ্টি হয়ে যাবে। এই বিষয়টাকে আপনি কতটা যৌক্তিক মনে করছেন, যদি একটু এখন অল্প কথা প্রশ্ন বলতেন। হচ্ছে যে খেতাবটা কি কারণে বাতিল হয়েছে, সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। হ্যাঁ, সরকার পরিবর্তনের ভিতর দিয়ে তো অন্যরা যদি সরকার পরিবর্তন হয় তখন দেখা যায় জি। যে এই ধরনের ব্যাপারটা আসতে পারে। অনেক কিন্তু ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে এটা জি। যৌক্তিক কিনা, যৌক্তিক প্রক্রিয়ার ভিতর দিয়ে বিষয়টিকে যদি গ্রহণ করা হয়, কিংবা বঙ্গবন্ধুর খুনি যদি আইনি প্রক্রিয়া কিংবা যৌক্তিক কোনো প্রক্রিয়ার ভিতরে প্রমাণিত হয়, সেটা ভিন্ন প্রশ্ন। অনেক তো ধন্যবাদ। সেইটা প্রমাণিত হয়েছে কিনা, আমার কাছে সেটাই হচ্ছে। আসবো আপনার কাছে। জনাব ইলিয়াস খান, কি বলবেন আপনি? দুজনের বক্তব্য শুনলেন। আমরাও দেখেছি যে অনেক সময় আমরা অনেক দেখেছি অনেক দেশে অনেকের জাতীয় পুরস্কার ফেরত নিতে, আমাদের দেশে নিলে আপত্তি কোথায়? না না, এটা তো অনেক দেশে অনেকের নেওয়া হয়। সেটা যেমন শাহজাহান ভাই একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমান সাহেব একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি তো, এবং যেটা সাইদ ভাই বললেন যে উনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছেন, উনি একটি ফোর্সের প্রধান ছিলেন, উনি একটি সেক্টর কমান্ডার ছিলেন, তার খেতাব কেড়ে না তো এক না। এগুলো আসলে মূলত এগুলো বিভেদের রাজনীতি তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে যে উনি বঙ্গবন্ধুর খুনিদের দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, এটা সর্বৈব মিথ্যা। বঙ্গবন্ধুর খুনিরা যেদিন পালিয়ে যায় দেশ থেকে নিরাপদে, জিয়াউর রহমান সাহেব তখন বন্দী ছিলেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে 3রা নভেম্বর যে কু হয়েছিল এবং জিয়াউর রহমান সাহেবকে বন্দী করে রাখা হয়েছে। তো এটি তো সত্য না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উনি তো বঙ্গবন্ধু হত্যার মামলা ছিলেন না, উনি যদি আসামি ছিলেন না। উনি যদি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতেন তাহলে তো ওনাকে আসামি করা হতো, তো ওনাকে তো আসামি করা হয়নি। এটি মূলত। কিন্তু পরবর্তীতে একজন মুক্তিযোদ্ধা উচিত কি ছিল না যে জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে আবার উনি দেশে ফিরিয়ে এনেছেন, উনি আবার তাদেরকে আবার বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে ওনাদেরকে পুনর্বাসিত করেছেন, পুরস্কার দিয়েছেন, পুরস্কার উনি দিয়েছেন। পুরস্কার উনি দেননি, আমি বলি, লেট মি ফিনিশ। সেটি মোস্তাক সরকারের আমলে ওনাকে চাকরি বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন মিশনে চাকরি দেওয়া হয়েছে। এটি জিয়াউর রহমান সাহেবের আমলে হয়নি, এটি বলা হয়েছে। এবং তিনি যখন প্রেসিডেন্ট বা চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন না, এটি আমাদের কিন্তু মনে রাখতে হবে। কিন্তু ওনাকে এখন ব্লেম দেওয়া হচ্ছে। এটার মূলত কারণ হচ্ছে জিয়াউর রহমান সাহেব যদি একজন জনপ্রিয় প্রেসিডেন্ট না হতেন এবং তার গঠিত দল যদি এত বড় একটি দল পরিণত না হতো, আজকে কিন্তু তার বিরুদ্ধে, তার ব্যাপারে একটি কথা বলা হতো না। শাহজাহান ভাই একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, উনি ভালো জানেন। আমরা দেখেছি যে বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে যাদের সখ্যতা নাই, এবং কাদের সিদ্দিকীকে বলা হয় যে উনি মুক্তিযুদ্ধ, বলা হয়েছে 2-1 বলেছেন। তারপরে এরকম মেজর জলিলকে খেতাব দেওয়া হয়নি। তিনি কিন্তু সেক্টর কমান্ডার ছিলেন, কারণ তিনি মুক্তিযুদ্ধের পরপরই দেশব্যাপী যে লুটপাট শুরু হয়েছিল, বাংলাদেশের সম্পদ বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি বাধা দিয়েছিলেন। সেই কারণে মেজর জলিল সাহেবকে কিন্তু বীরত্তম খেতাব দেওয়া হয়নি। একমাত্র সেক্টর কমান্ডার
যাকে দেওয়া হয়। এবং তিনি কিন্তু শাহজাহান ভাই আরো ভালো বলতে পারবেন, তিনি কিন্তু বড় একটা সেক্টরের কমান্ডার ছিলেন, খুব অকুদ্ধভাবে সৈনিক ছিল, জি। আবু ওসমান চৌধুরীকেও দেওয়া হয়নি একমাত্র না। এবং উনি জি। উনি কিন্তু খুব লড়েছেন। তো এই বাস্তবতা বাংলাদেশে আজ বিরাট করছে, মূলত বিবিধের জি। রাজনীতি সৃষ্টির জন্য এগুলো করে। যে প্রশ্নটা আপনি তুলেছেন সেটা আমি আমি করতে চাই। আমি যদি একটু, জনাব শাহজাহান খান অনেকগুলো কথা বলেছেন, বিভেদের রাজনীতির প্রশ্নে উত্থাপন করেছেন জনাব ইলিয়াস খান। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রবেশ করেছি, দোরগোড়ায় আমাদের স্বাধীনতার সুবর্ণ। যখন আমরা ঐক্যবদ্ধভাবে করোনার লড়াই করছি, তখন এই ধরনের দাবি জাতিকে আরো বিভাজিত করবে কিনা? জনাব ইলিয়াস খান এই প্রশ্নটাই করেছেন, আমি আর একটু আপনাকে যোগ করলাম। জনাব শাহজাহান খান। আপনাকে একটু স্মরণ করে দিতে চাই, আমাদের দেশে কিছু মানুষ আছেন, রাজনীতিবিদ হোক অথবা সুশীল সমাজ হোক, তারা বলে থাকেন জাতিকে আমরা দ্বিধা বিভক্ত করছি। আমরা এই কথাও তো শুনেছি, এত বছর পরে যুদ্ধাপরাধীদের বিচারটা কেন হবে? এই সমস্ত কথা যারা বলেন, আমি মনে করি না যে তারা আসলে দেশপ্রেমিক অথবা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন। তা না হলে এই প্রশ্নটা কি করে আসতে পারে যে যারা স্বাধীনতা বিরোধিতা করলো, সেই রাজাকার আলবদর আল শামসের নেতা মুজাহিদ এবং মতিয়ার রহমান নিজামী, তাদের গাড়িতে খালেদা জিয়া যে গাড়ি পতাকা তুলে দিলেন, আমাদের এই রক্তখচিত পতাকা, সেই পতাকা তাদের গাড়িতে নিয়ে তারা ঘুরলো। আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা মুক্তিযোদ্ধা, তারা জেলখানায়। এই ইতিহাস সৃষ্টি করেছে কে? খালেদা জিয়া। জিয়াউর রহমান এই কথা কি অস্বীকার করার উপায় আছে? ওনার কথাই যদি সত্য হয় যে উনি বিদেশে যেতে সাহায্য করেননি এই খুনিদের, বিদেশে যেতে সাহায্য না করলে ওনাদের এই যে দূতাবাসের চাকরিগুলো কে দিল? এবং তাদেরকে পুনর্বাসিত শুধুমাত্র দূতাবাসের মধ্য দিয়ে নয়, রাজনীতিতে পুনর্বাসন, জিয়াউর রহমান সাহেবের স্ত্রী রাজনীতিতে পুনর্বাসন করে তাদেরকে সংসদে এনে বিরোধী দলের নেতাও বানায়। এই ইতিহাসগুলো তো অসত্য নয়। ইতিহাস তো আজকে হোক কালকে হোক, 100 বছর পরে হলেও কিন্তু ইতিহাসের সত্যতা বেরিয়ে আসে। সুতরাং আজকে আপনি কখন কোনটা করবেন এইটা নির্ভর করে তাৎক্ষণিক অবস্থার প্রেক্ষাপটে। আপনি যেটা বলেছেন যে মানে আমাদের বক্তা আচ্ছা। যেটা বললেন, জি। আমি যেটা মনে করি সেটা হলো যে এ সাইলেন্ট উইটনেস অফ এ জেনারেল, এই বইটা লেখা বোধহয় মেজর মেজর মনির হাসান। এখন এই ভদ্রলোক সেখানে লিখেছেন একমাত্র জেনারেল আর সেক্টর কমান্ডার যিনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেন নাই। সে ড্রেস ফোর্সের হতে পারে, কমান্ডার হতে পারে, সে সেক্টর কমান্ডার, কিন্তু যুদ্ধক্ষেত্রে উনি যুদ্ধ করেন নাই মুক্তিযুদ্ধে। অথচ তাহেরের মতো সেক্টর কমান্ডার কিন্তু যুদ্ধক্ষেত্রে গিয়ে তিনি পা হারিয়েছেন। তাহলে আমার জি। প্রশ্নটা হলো এই জায়গাটায় জি। আমরা জিয়াউর রহমান সাহেবের কিভাবে বিবেচনা করবো? জিয়াউর জি। রহমান সাহেব আপনার সেই 26শে মার্চের আগে 25শে মার্চ রাত্রিবেলায় তাকে তো ওখান থেকে মানে এই যে এই অলি সাহেবই একদিন জি। জনাব বলছিলেন শাহজাহান খান, আমরা যে আসলে এই ওনাকে ইতিহাসগুলো সেখান আসলে থেকে অনেক নিয়ে আসা আলোচনা হয়েছে হয়েছে। রাস্তা থেকে। আপনার কাছে আরেকটু সুতরাং সংযুক্ত করতে আমার চাই। আপনি বোধহয় কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের মন্তব্যটা আপনি শুনেছেন কিনা আমি জানি না। উনি সিদ্ধান্ত বাতিল থেকে সরকার সরে আসবে বলে আশা প্রকাশ করেছেন এবং বলেছেন যে আশা করি সরকার ভুলেও আগুনে হাত দেবেন না বলে উনি মন্তব্য করেছেন। এবং স্বাধীনতার 50 বছর পর কেন সরকার হঠাৎ করে এই ধরনের দুঃস্বপ্ন কেন দেখছে, এবং বলছে শাহজাহান খান কেন এই দুঃস্বপ্ন দেখছে, কি বলবেন আপনি? আমি আমি এই ব্যাপারে বলতে চাচ্ছি পরিষ্কারভাবে যে আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করি তখন এই সমস্ত প্রশ্ন এসেছিল, আগুনে হাত দেওয়া, কিন্তু বিচার হয়েছে। এই বিচারের বিরুদ্ধে ওনাদের বিএনপির নেতারাই কোনো কথা বললেন না যখন তাদের বিএনপির নেতাদেরও ফাঁসি হলো যুদ্ধাপরাধের কারণে। কথা কেন বললেন না? তা বলেননি এই জন্যই যে তারা প্রকৃতপক্ষে যুদ্ধাপরাধী, সেই কারণেই যে তারা তাদের পক্ষ নেননি। এই ক্ষেত্রে এটা পরিষ্কার হয়ে গেছে জাতির কাছে যে যখনই কোনো ধরনের সিদ্ধান্ত, বিশেষ করে মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি নিয়ে যখন আমরা কথা বলি, তখনই কিন্তু এই ধরনের কিছু সুশীল সমাজ এবং স্বাধীনতা বিরোধী অনেক তত্ত্ব ধন্যবাদ, মিলেই কিন্তু অনেক ধন্যবাদ এই জনাব সমস্ত ইলিয়াস খান। প্রশ্ন উত্থাপন করেন।
কেন এই ধরনের প্রসঙ্গ উত্থাপন করা হয় যখনই মুক্তিযুদ্ধ রিলেটেড কোনো কিছু করা হয়? আমি শাহজাহান ভাইয়ের কথাটা ভালো করে বুঝতে পারিনি। উনি জি। কি বলেছেন যে উনি বলছেন যখন এই ধরনের যে এই কথাটা আমি বলেছি যে শাহজাহান খানরা কেনই দুঃস্বপ্ন দেখছেন কর্নেল অলির মন্তব্যের বিপরীতে, জনাব শাহজাহান খান বলেছেন যে যুদ্ধ অপরাধীদের যখন বিচার শুরু হয় তখনই এই ধরনের কথাই বলা হয়েছিল। তো মুক্তিযুদ্ধের প্রশ্নে যখনই কোনো রকম কাজ করা হয় তখনই কেন এই ধরনের প্রশ্ন? জিয়া রহমানের খেতাব বাতিল কি মুক্তিযুদ্ধের পক্ষের কাজ নাকি এটা? তিনি একটি আগেই বলেছি, সবাই জানেন, তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, তিনি জেট ফোর্সের একটা ফোর্সের প্রধান ছিলেন, তিনি বঙ্গবন্ধুর পক্ষে হলেও স্বাধীনতা ঘোষণা করেছেন এবং অনেক আওয়ামী লীগ নেতারাও তাদের বই লিখেছেন। মানুষ যখন দিশেহারা ছিল, বঙ্গবন্ধুকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, পাকিস্তানি জান্তারা তাকে ধরে নিয়ে গেল, মানুষ দিশেহারা ছিল, তখন আমি 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 আসলে এই বিতর্কগুলো থাকবেই, তর্কগুলো থাকবেই। ধরে নিলাম যে সিদ্ধান্তটা গ্রহণ হয়ে গেল, তারপরে কি হতে পারে বলে আপনি আপনি কি মানে অলরেডি প্রতিবাদ করছে এবং এগুলো আমি যে কথাটি বললাম, এই সাইদ ভাই যে কথাটি বললেন, আপনি প্রশ্ন করেছিলেন যে সরকার তো চেঞ্জ হবে। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিড়ম্বনা হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই। আওয়ামী লীগ তো আর সারা জীবনের জন্য নিশ্চয়ই ক্ষমতায় আসেনি, নিশ্চয়ই এই সরকার চেঞ্জ হবে কখনো না কখনো। জনাব আবু সাইদ খান শেষ করতে চাই, জনাব আপনি স্যার শেষ মন্তব্য শুনতে চাচ্ছি এই বিষয়টা, এই প্রসঙ্গে। বিষয়টা হচ্ছে যে মানে আইনি, আমি যেটা আগেই বলেছি এটাকে আবার রিপিট করতে চাই, আইনি এবং যৌক্তিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কাউকে অপরাধী প্রমাণ করতে হয়। কোনো বইতে লেখা আছে, হ্যাঁ, সেটা একটা এভিডেন্স হতে পারে, কিংবা কোনো পত্রিকায় ছাপা হয়েছে, কোনো সাংবাদিক লিখেছেন, সেই সাংবাদিক সাক্ষী হতে পারে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আইনি প্রক্রিয়া। এমন কিছু করা ঠিক নয় যেটা যৌক্তিক প্রক্রিয়া না হয়, যেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে যে জিয়াউর রহমান যুক্ত ছিলেন কি ছিলেন না, এটা নিয়ে দুই ধরনের মত রয়েছে। আর একটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন কিন্তু অনেকেই নীরব ছিলেন, এমনকি শফিউল্লাহ সাহেব চিফ অফ স্টাফ, তিনিও নীরব ছিলেন, তার যা করা উচিত ছিল সেটা করা হয় নাই। এবং আরও অনেক জেনারেলদের বিষয়টা এসে যায় এবং সেগুলো নিয়েও লেখালেখি হচ্ছে, কোন জেনারেল কোন সামরিক কর্মকর্তা কি করেছেন সেগুলো নিয়ে কিন্তু বিস্তর। আমি এই বিষয়টা এখনই এই প্রসঙ্গটি আর শেষ করতে চাই। আমি একটা শেষ মন্তব্য নিতে চাই জনাব শাহজাহান খান আপনার কাছ থেকে। আইনি প্রক্রিয়া কতটুকু স্বচ্ছভাবে হবে এই বিষয়টাকে কতটুকু এনশিওর করতে পারেন আপনি? এই বিষয়টা একটু শেষ। আমি কিন্তু আগেই বলেছি নীতিগতভাবে আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করেছি এবং একটা কমিটি গঠন করা হয়েছে। আইনের প্রক্রিয়া কি কি আছে না আছে সবকিছু বিচার বিশ্লেষণ এবং পর্যালোচনা করেই কিন্তু আমরা এটা করব। এবং এটা বিএনপি যে আজকে প্রতিবাদ করছে, আমরা মুক্তিযোদ্ধারাও কিন্তু আমরা মাঠে নামছি যে এই ধরনের একটা সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়ে মুক্তিযোদ্ধারা যারা মানে বাংলার শ্রেষ্ঠ সন্তান, তারা আমরা খুব শীঘ্রই প্রোগ্রাম আগামীকালকে আমরা বসছি, পরশু এরপরে আমরা সংবাদ সম্মেলন করে আমরাও মানে বিএনপি যেমন ওনারা কর্মসূচি দিয়েছেন, আমরাও কর্মসূচি দেব এবং আমরাও এইটার জন্য জমকাকে আমরা স্বাগত জানাবো এবং ধন্যবাদ জানাবো। আর বাংলার মানুষকে আমরা ঐক্যবদ্ধ করবো, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যেন বাস্তবায়িত হয়। সিদ্ধান্ত কোনো ক্রমেই যত ঘটনা আসুক, আমরা এই সিদ্ধান্তকে আমরা অনেক ধন্যবাদ জনাব শাহজাহান খান, মাননীয় এমপি, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব, বিরতিতে ফিরে এসে আমরা অন্য প্রসঙ্গে যাব। থাকুন আমাদের সঙ্গে দর্শক। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি নিটল টাটা বাংলা টক অনুষ্ঠানে। এই পর্যায়ে আমরা কথা বলতে চাই আরেকটি নিরাশার বছর কাটলো সাগররুনি হত্যা মামলার। 11 বছর প্রায় হয়ে গেল, 11 বছর, হ্যাঁ, 11 ফেব্রুয়ারি 2012, প্রায় 9 বছরে মামলার নেই কোনো অগ্রগতি। 10 বছর পড়লো এটা। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এই বিষয়ে কথা বলার জন্য নওশীর আলম রোমান, মেহেরুনির ভাই। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। এবং একইভাবে প্রতি বছর আপনি আসেন, কথা বলেন টেলিভিশনগুলোতে, কিন্তু অনেকগুলো বছর, 9টা বছর পেরিয়ে গেলেও ন্যায় বিচার তো পাওয়া দূরের কথা, অনেকটাই দূরেই রয়ে গেছে। এবং এখন পর্যন্ত আমরা যা জানলাম, এই বছর পর্যন্ত 78 বার মতো সময় চেয়েছেন তদন্তকারীরা, সময় চেয়েছেন। একটু জানতে চাই আপনার কাছে, কেন আবার পিছালো তদন্ত প্রতিবেদন দেওয়ার? এর কোনো কারণ কি আপনারা জানেন কিনা? 78 বারের মতো পিছিয়েছে তদন্ত জমা দেওয়ার বিষয়গুলো। আর একটু জোরে দিতে চাই আপনার কাছে প্রশ্ন, যে অতীতে পুলিশ কর্মকর্তারা দাবিও করেছিলেন তারা মামলাটি তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন। আসলে আপনি বাস্তবিক ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে বলে আপনি মনে করেন?
রোমান। আহ, তদন্তকারী সংস্থা যেটা দাবি করছে তাদের অগ্রগতির কথা যেটা বললেন, অগ্রগতি তো আসলে কোনো বিষয় আমরা দেখছি না। 9 বছরের শুরুর দিকে একদম শুরুতে যে অবস্থায় ছিল এই তদন্ত প্রক্রিয়া, শুরুর দিনগুলোতে যে অবস্থা ঠিক কিন্তু ওই অবস্থাতে রয়ে গেছে, এবং তদন্তকারী সংস্থাগুলোতে কিন্তু ওই একই কথাই বলা হচ্ছে আমাদেরকে। কার্যত কিন্তু অনেক অনেক ধরনের কার্যক্রম আমরা দেখেছি, কিন্তু এগুলার কিন্তু কোনো আমরা মানে সফলতা দেখিনি। যেগুলা যে কোনো কিছু একটা একটা কাজ করালে যে এটা তদন্তের প্রক্রিয়া কোনো উপকার হলো, আমরা কিন্তু সেটা দেখিনি। এবং শুরুর দিনে যা ছিল তাই আছে এখন পর্যন্ত, ন্যূনতম কারণও বের করতে পারেনি তদন্তকারী সংস্থাগুলো। আপনি কখনো জিজ্ঞেস করেননি যে কেন এত বড় বড় মামলা আমাদের দেশে হচ্ছে, এত দুর্ঘটনা, এত কিছু হচ্ছে, হত্যা মামলা, অনেক বড় বড় মামলার কিন্তু প্রতিবেদন বের হয়ে যায়, মানে কখনো এই কথাটা কি কখনো আপনারা জিজ্ঞেস করেছেন কেন এই মামলাটার তদন্ত প্রতিবেদন দেয়া হলো না, কোনো কারণ কি, কেন এটার মামলার উদ্ঘাটন করা হলো না? আসলে তো সবসময় উত্তর মনে হয় কিছু ফিক্স করা থাকে। উত্তর যেগুলো থাকে সেগুলো হচ্ছে যে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং খুব শীঘ্রই এটা আমরা জানতে পারবো। বা ধরেন যেরকম পৃথিবীতে বহুত বড় বড় এরকম ঘটনা আছে যেগুলো অনেক পরে ডিটেক্ট হয়। এই উত্তরগুলো আসলে আমরা গত 9 বছর ধরেই শুনছি। একটা সার্টেন টাইম পর পর যখন তারা এই উত্তর দেওয়া শুরু করলো, সেটা গত গত 9 বছর ধরে একই উত্তরই আমরা শুনে আসি, যার ফলে আসলে এখন আর জানার ইচ্ছা হয় না যে এটা উত্তর তারা কি দিতে পারে। জনাব ইলিয়াস খান, রোমানের কোথায় সাথে যাবে? আমি একটু ডিফার করছি। এটা যে রোমান বলেছে যে মামলাটি যখন শুরু হয়েছিল তখন যে অবস্থা আছে এখনো সেই অবস্থা আছে, তাই তো বলেছে রোমান, তাই তাই না? বলেছে। আমি সেটি মনে করি। পুরো তদন্তই এখনো শেষ হয়েছে তাই এবং বলছি, যারা জি। দুষ্কৃতিকারী তারা চিহ্নিতও হয়েছে, এটি প্রকাশ করা হচ্ছে না আমি মনে করি। কারণ আপনি দেখবেন যখন সাগর রুনিকে ঢাকা রিপ্রেজেন্টেটিভ তারা আপনার কাছে কেন মনে হয় প্রকাশ করা হচ্ছে না, কারণটা কি? লেট মি ফিনিশ। আপনি ঘটনাগুলো পরম্পরা দেখবেন, যখন তাদেরকে হত্যা করা হয় নৃশংসভাবে, মানুষের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল যে বাসভবন, তখন পরে কিন্তু তখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন, তিনি কিন্তু বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে আসামিরা ধরা পড়বে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তি বা কোনো ভিত্তি ছাড়া এই ধরনের কথা বলতে পারেন না, কিন্তু সে 48 ঘন্টা এখন পরে যিনি অবশ্যই আবার একমত, আসলেন। হ্যাঁ। রোমান ঠিক আছে না, আমি কি হ্যাঁ, ঠিক বলছি জি, কিনা? জি, জি। এরপরে যিনি জি, 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 স্বরাষ্ট্রমন্ত্রী জি, জি। মখা আলমগীর সাহেব, তিনি এসে বললেন যে মামলার বেশ অগ্রগতি আছে, আমরা খুব দ্রুত আসামিদের ধরতে পারবো। বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ক্ষমতায় এসে এই বিষয়টা বলেছেন যে আসামিরা দ্রুত ধরা পড়বে, আমরা আশা করি পারব। কিন্তু এখন পর্যন্ত এবং আমি বিশ্বাস করতে চাই আমার বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো পুলিশ বাহিনীর উপর আস্থা আছে, তারা যদি ইচ্ছে করে, আপনি যেটা বললেন রোমানকে যে বড় বড় মামলা অনেক রহস্য উদ্ঘাটন হয়েছে, এই মামলার রহস্য উদ্ঘাটন করা সম্ভব এবং উদ্ঘাটন হয়েছে। জি। কোনো বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো সেন্সিটিভ নিউজ তাদের কাছে ছিল জি। যেটি প্রকাশ হলে সরকার কোনো বেকায়দায় জি, পড়বে বা আসবো বিশেষ আপনার কাছে, গোষ্ঠী, আসবো। এই জনাব সাইদ, কারণে যে আমার প্রশ্নটা ধারণা আপনি করেছেন, যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন জনাব আবু সাইদ খান, প্রকাশ করা হচ্ছে না, আপনিও কি একমত কিনা? আমি জানি না, তবে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ভিতরে ভিতরে তথ্য তাদের জানা থাকতে পারে। আর একটা হচ্ছে যে আমাদের পুলিশ গোয়েন্দা সংস্থার উপর আমার যথেষ্ট আস্থা রয়েছে, কেননা তারা অনেক দুঃসাধ্য রহস্য উন্মোচন করেছে, কিন্তু এই ক্ষেত্রে পারছে না। এটার কারণটা কি? এখন যদি বলা হয় যে না, এটা তারা তথ্য নিয়ে বসে আছে কিংবা গোপন রেখেছে, সেটা তো গোপনের ব্যাপারটা তো আমরা জানি না। তো যতক্ষণ পর্যন্ত এটা 78 বার সময় চাওয়ার মতো কি রকম ঘটনা ঘটলো যে 78 বার এটা- সময় চেতেন তদন্ত প্রতিবেদন এর জমা দিতে? কোনো অর্থ নেই। আর একটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে যে এটার জন্য আমরা সাংবাদিক কমিউনিটি তো রাস্তায় নেমেছিল, তো সেটা একটা চাপ ছিল, কিন্তু পরবর্তীতে রাস্তায় সাংবাদিক কমিউনিটি থাকতে পারেনি। কেন পারেনি, কেন পারেনি? আমরা তো দেখলাম না, আমরা তো প্রথম দেখতাম প্রতিদিনই নামা হতো, কিন্তু এখন কেন হঠাৎ করে নীরব আপনারা? কাগজে কলমেও কিন্তু আপনারা খুব একটা লেখালেখি করছেন, সেটাও কিন্তু আমরা দেখছি না, না। এটি আপা একটু আমি ডিফার করি। জি। সাংবাদিকরা নীরব না। আমি সাগরুনি মারা যাওয়ার পরে আমি ঢাকা রিপ্রেজেন্টেটিভ 2 বার সাধারণ সম্পাদক ছিলাম, এবং কিন্তু যথেষ্ট সরব কিনা আপনারা? সাগরের মা এসে আমাদের প্রোগ্রামে অংশ নিয়েছেন, খালাম্মা মেহরুনির মা এসে আমাদের কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমরা যথেষ্ট আন্দোলন করেছি, ইভেন কালকেও আমরা একটি বিরাট সমাবেশ করেছি জাতীয় প্রেস ক্লাবের
সামনে, কিন্তু সেখানে সারাটা বছর তো করা হয় না। এটি মানুষের কি বলা যায় যে আস্তে আস্তে আন্দোলন স্তীমিত হয়, এবং এটি হচ্ছে একটা জনবিচ্ছিন্ন অজনপ্রিয় সরকারের কৌশল, যা মানুষ যতদিন যাবে এগুলো মানুষ আস্তে আস্তে ভুলে জনাব যাবে। ইলিয়াস খান, আপনি যে দাবিটা করছেন, আমি নওশের আলম রোমান আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। দুজন বড় সাংবাদিক, সিনিয়র সাংবাদিক দাবি করছেন যে ওনারা লিখেছেন, কথা বলেছেন, আন্দোলন করেছেন ওনাদের সহকর্মীদের জন্য, দুজন বড় সাংবাদিকের জন্য যারা নৃশংসভাবে হত্যা শিকার হয়েছে। আপনি কি একমত কিনা, আপনি কি সন্তুষ্ট কিনা? রোমান। না, প্রথমে যেটা হচ্ছে, যদি আপনি বলেন যে মানে আমাদের সহকর্মী, আমার বন্ধুরা ভাই, তাদের সহকর্মীদের যে এটার বিচার চাওয়ার ব্যাপারে, আন্তরিকতার ব্যাপারে, এগুলোতে কোনো ঘাটতি নেই। বাংলাদেশে কোনো সাংবাদিক বলেন, বাংলাদেশে কোনো মানুষ এটার বিচার চায় না এমন কেউ নেই। কিন্তু আপনি যদি বলেন এটার কার্যকারিতার দিক থেকে, সেটা হচ্ছে যে আসলে শুরুর দিকে খুব তৎপর ছিল সংবাদ যে সংগঠনগুলো রয়েছে, সাংবাদিকদের সংগঠনগুলো রয়েছে, সাংবাদিকরা রয়েছেন। বাট পরবর্তীতে কোন একটা কারণে তারা আসলে দ্বিধাবিভক্ত হয়ে এটি কিন্তু বন্ধ হয়ে যায়, এবং এখন কিন্তু সেটা একটা আসলে নিয়মতান্ত্রিক ব্যাপারে যে বাৎসরিক ভিত্তিক সময় একটা চলে আসছে। এই কারণটা কি কখনো আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন, কি কারণে? রোমান। আমার মনে হয় তাদের ঐক্যবদ্ধতার ব্যাপার এখানে আছে, স্বার্থের ব্যাপার আছে, অনেকের অবশ্যই এখানে স্বার্থের ব্যাপার আছে। আপনি দেখেন, মানে আমাদের কিন্তু অনেকেই কিন্তু এটা ইনভেস্টিগেট করে অনেক কিছু বের করে। আমরা কিন্তু এই সাগরণী ক্ষেত্রে কোনো বড় ইনভেস্টিগেশন করতে কোনো কাউকে দেখি না এখন পর্যন্ত, এই সাহসটা কেউ এখন পর্যন্ত করেননি। তো অবশ্যই এটা খুব হতাশাজনক। জনাব আবু সাঈদ খান, কি বলবেন আপনি? জনাব আবু সাঈদ খান। রোমান যেভাবে বলেছে বিষয়টা তাই, যে আমরা সাংবাদিকরা সরব ছিলাম, কিন্তু তারপরে সেই ধারাবাহিকতা রক্ষা করা যায় না। কখনো কখনো সরব হয়ে উঠি, কিন্তু ধারাবাহিকভাবে যে চাপ সৃষ্টি করা, সেটা সম্ভব হয়নি। সেদিন সাংবাদিকদের বিভেদ ভুলে তারা দুই গ্রুপ একই জায়গায় পাশাপাশি কাঁধে কাঁধ মিলে মিছিলে অংশগ্রহণ করেছে। তারপরে তো আবার বিভেদের রেখা তো স্পষ্ট হয়ে ওঠে, যে যার অবস্থানে রয়ে গেছে। তবে এইটাকে মিন করা যে হ্যাঁ আমরা বিচার করব, কিংবা মানে বিচারে বাধ্য করব, তা না হলে আমরা মাঠ ছাড়বো না। অনেক ধন্যবাদ। জনাব ইলিয়াস খান, আপনি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আপনি ইলেকশন করে আপনি জয়ী হয়েছেন, আপনি একটা দায়িত্বপূর্ণ জায়গায় আছেন। সাগর রুনি আমাদের সহকর্মী, আপনাদের সহকর্মী, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যেই সাংবাদিক দুজনকে সাংবাদিকতার জন্য, জানি না আমরা, এটা তদন্ত প্রতিবেদনই বলে দিবে, নৃশংসভাবে আপনাদের সহকর্মীকে হত্যা করা হয়েছে। আপনারাই যদি আপনাদের সহকর্মী হত্যার বিচার যদি আপনাদেরকে 9 বছর লাগে করতে, তাহলে আপনারা কি করলেন আপনাদের সহকর্মীর জন্য? আপনাদের নিরাপত্তা তো আমারও যে আমাদের দুই অত্যন্ত প্রিয় সহকর্মী ছিলেন সাগর এবং রুনি, আমার খুব ঘনিষ্ঠ জন ছিলেন তারা, কিন্তু আমাদের কষ্ট হয় যে তাদের বিচারটা আজ পর্যন্ত আমরা করতে পারিনি। ক্যান ইউ ইমাজিন যে 78 বার তদন্ত রিপোর্টের জন্য সময় চাওয়া হয়েছে, এটা ভাবা যায়? কিন্তু এটি হচ্ছে কার অঙ্গুল হেরণে, যারা এই অনুষ্ঠান শুনছেন তারা বুঝে নেবেন। আমি যেটা শুরুতে বললাম, এর পিছনে বড় কোনো ঘটনা রয়েছে। এই সাগর রুনি যে রিপোর্ট, এবং দুজনে কিন্তু খুব চৌকস রিপোর্টার ছিলেন, তারা যদি রিপোর্ট প্রকাশ করতেন, কোনো স্বার্থবাদী গোষ্ঠী তাদের স্বার্থ ক্ষুণ্ণ হতো, এবং তাদের সঙ্গে ধন্যবাদ। জি, শেষ করতে হবে, শেষ মন্তব্যটা শুনতে চাই। তাদের সঙ্গে এমন মানুষের সম্পর্ক রয়েছে, তারাই এই ঘটনাটি ধামা চাপারে যেত। শুধু তাই নয়, গত 12 বছরে 41 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, আর বহু সাংবাদিক নির্যাতিত হচ্ছে। আমি 1 মিনিট সময় দেন। এখন বাংলাদেশের বাস্তবতা হচ্ছে রাজনৈতিক দল, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষক তাদের অভিন্ন শত্রুতে পরিণত হয়েছে। সময় একদম কম। রোমান, আপনার 30 সেকেন্ডে আপনার কাছে আপনার মন্তব্য শুনতে চাই। আপনি কতটুকু আশাবাদী? আবারও সমবেদনা আপনার প্রতি। আসলে 9 বছরে প্রতি বছরই সমবেদনা জানানো হয়। রোমান। যে প্রক্রিয়া চলছে, তদন্ত প্রক্রিয়া বা সরকারের যে আন্তরিকতা যেই আছে, তাতে আশাবাদী হওয়ার কোনো কারণই নেই। বরঞ্চ এখন আসলে বিচার চেতে লজ্জা লাগে বারবার। তারপরে আমরা আশা করব কোনো এক সময় হয়তো এটা আমরা প্রকৃত কারণ জানতে পারবো, যারা খুন করেছে তাদের বিচার দেখতে পাবো। অনেক ধন্যবাদ। আমরাও আশা করি
9 বছর কেন অপেক্ষা করতে হবে, আরও বহু বছর তারপরে এই বিচারের উদ্ঘাটন হবে? কারণ সাংবাদিক দম্পতির যদি হত্যার বিচার না হয় তাহলে সাংবাদিক তো হলো জাতির চতুর্থ স্তম্ভ, তাহলে কিভাবে সেই বিচার, অনেক বিচারও পর্যন্ত হয়েছে, আমরা আশা করব সেই বিচার উদ্ঘাটন হবে খুব দ্রুত। নওশাদ আলম রোমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আবু সাইদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আমরা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে একটু চট্টগ্রামে যাব। আজকে মির্জা কাদের, নোয়াখালীর মেয়র, ওনাকে রাস্তায় যাওয়ার পথে ওনাকে ওনার গাড়িতে হামলা চালানো হয়েছে, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই এবং আশা করি আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। থাকুন আমাদের সঙ্গে দর্শক। প্রিয় দর্শক, শেষ বিরতি থেকে আবারও ফিরে এলাম নিটল টাটা বাংলা টক অনুষ্ঠানে। এই পর্যায়ে আমরা কথা বলতে চাই মেয়র, বসুরহাট পৌরসভা, নোয়াখালী, জনাব আব্দুল কাদের মির্জা আজকে চট্টগ্রামে শপথ নিতে যাওয়ার সময় তার গাড়ি বহরে হামলা করা হয়েছে। আমরা সেই বিষয়ে কথা বলার জন্য জনাব আব্দুল কাদের মির্জাকে আমন্ত্রণ জানিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে অভিনন্দন, আপনি আজকে মেয়র হিসাবে আপনি শপথ নিয়েছেন। আমাকে শুনতে পাচ্ছেন জনাব আব্দুল কাদের মির্জা? থ্যাংক ইউ। জি, আপনি বেশি কথা আগাতে চাই না। আজকে আপনি শপথ নিতে যাচ্ছিলেন, পথে আপনার গাড়িতে হামলা হয়েছে। কারা করেছে, কেন করেছে? যদিও আমরা গণমাধ্যমে দেখেছি আপনি অভিযোগ করেছেন নোয়াখালীর সাংসদ একরামুল হক চৌধুরী, ফেনীর সাংসদ নিজামুদ্দিন হাজারী এবং দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির আপনার গাড়িতে হামলা করেছে বলে আপনি অভিযোগ করেছেন। কেন আপনাকে হামলা করেছে, কেন আপনার গাড়িতে হামলা করেছে? আসলে আমি নোয়াখালীর অপরাজনীতি, ফেনীর অপরাজনীতির বিরুদ্ধে ইতিমধ্যে অনেক সত্য বচন উপস্থাপন করার কারণে আমার বিরুদ্ধে নোয়াখালীর তথাকথিত সাংসদ একরামুল করিম চৌধুরী এবং ফেনীর তথাকথিত সাংসদ নিজামুদ্দিন হাজারী। তথাকথিত বলছেন কেন, জিজ্ঞেস। জনাব ইলিয়াস খান বলছেন তথাকথিত বলছেন কেন আপনি? তথাকথিত তো এরা তো এমপি হওয়ার যোগ্যতা রাখে না এবং অনিয়ম কইরা নির্বাচিত হয়েছে, এই জন্যই বলতে তথাকথিত। ভোট কারচুপি করে বলবেন? অনিয়ম আর কারচুপির কি ব্যবধান আছে? আচ্ছা, রাইট, জি বলুন। ঠিক আছে। এরা আর এদের সাথে আছে ওই যে দাগনমিয়ার দিদারুল করিম রতন, উপজেলা চেয়ারম্যান আপনি উল্লেখ করেছেন। উপজেলা চেয়ারম্যান, সে আমাদের এখানকার সাবেক এক উপজেলা চেয়ারম্যান এদের সাথে আছে। এরা একসাথে হয়ে ইতিমধ্যে একটা ফান্ড করেছে আমার পরিবারকে, আমাকে হত্যা করার জন্য এবং রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য নানা প্রক্রিয়া নানাভাবে চলছে। এর ধারাবাহিকতায় আজকের এই হামলাটা হচ্ছে। দাগনমিয়াতে প্রথম আমাকে হামলা করা হলো। একটা ট্রাক যদি আমার গাড়ির সামনে না আসতো সেক্ষেত্রে একটা বিপজ্জনক পরিস্থিতি হয়তো বা ওই যে ফেনীর একরাম বাইকে যেভাবে মারা হয়েছে অনুরূপ একটা ঘটনা ঘটার পরিকল্পনা তাদের ছিল। একটা ট্রাক আসাতে আমার গাড়িটা পাস করে আসলে যাওয়ার কারণে তারা কিছু করতে পারেন না। জি, এ ব্যাপারে আপনি কোনো আইনগত পদক্ষেপ নিয়েছেন কিনা? আমি ইতিমধ্যে আমাদের দেশরত্ন শেখ হাসিনার সাথে আমার আলোচনা হয়েছে। উনি আমাকে আশ্বাস দিয়েছেন এসব বিষয়গুলো নিয়ে উনি দেখবেন। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আসলে আমি কোনো আইনগত ব্যবস্থা নিইনি। আর আইনগত ব্যবস্থা নিয়ে লাভ কি? এর আগে 4 বার আমার বাড়িতে হামলা হয়েছে। আমি মাদকের বিরুদ্ধে আমার পাশে বাস স্ট্যান্ড, সেখানে একটি প্রশ্ন করতে চাই। আপনার ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আপনি একজন নির্বাচিত মেয়র, তাহলে দ্বন্দ্বটা কিসের? কি নিয়ে আপনাদের সঙ্গে দ্বন্দ্ব, বা তারা কেন এগুলো করছে আপনি মনে করেন? কেন সাহস পাচ্ছে? দ্বন্দ্ব আসলে আমি সিদ্ধান্ত নিয়েই, আমি আমেরিকাতে চিকিৎসা নিতে গিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আসলে কিছু অনিয়ম
আজকে আমার চোখের সামনে যখন বাসে, তখন এগুলা নিয়ে কথা বলতে হয়। এটা বরদাস্ত করা যায় না। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছে, জননেত্রী শেখ হাসিনা জি, আজকে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য একটু বিষয় আপনার কাছে প্রশ্ন করতে চাই। আপনি যে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন নির্বাচনের আগে, যে বিষয়গুলো আমরা দেখেছি গণমাধ্যমে, আপনি তো একটা বড় দলের ওন করেন আপনি, এবং আপনি স্থানীয় রাজনীতি করেন, এবং আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই। আপনি এই বিষয়গুলো দলীয় ফোরামে উত্থাপন না করে কেন আপনি পাবলিকলি জনসাধারণের সামনে আপনি উত্থাপন করলেন? এই বিষয়টা কি আপনার কাছে? আসলে শুনেন, জি, আমার এলাকাতে আমার দলীয় ফোরামে আমি এ বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনি আমাদের জেলা কমিটি নেই, আপনি কেন্দ্রীয়ভাবে সেটা কি এটা আলোচনা করেছেন? কেন্দ্রীয়ভাবে কি কখনো আলোচনা কেন্দ্রীয়ভাবে করেছেন? আসলে নেত্রী ছাড়া তো কারোর সাথে আলোচনা করা যায় না। করোনার কারণে নেত্রীর সাথে দেখা করতে পারিনি। এর জি, আগে কয়েকবার দেখা হয়েছে, সেখানে আসলে বলার মতো পরিস্থিতি ছিল না বিদায় প্রশ্ন থাকলে করতে পারেন। জি, কথাটা বলা হয়। জি, জি। জি। আপনি জনাব ইলিয়াস খান, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? না, আমার প্রশ্ন এই এই ঘটনার শেষ কোথায়? আপনি দীর্ঘদিন ধরে যে কথাটি আপনি বললেন, আমেরিকা থেকে চিকিৎসা নিয়ে এসে আপনি, সবাই পত্রিকায় হেডলাইন করছে আপনি সত্য বচন দিচ্ছেন, এবং এটা আমরা প্রমাণও পেয়েছি। যেমন আপনি চিটাগাং ইলেকশন নিয়ে প্রশ্ন তুলেছেন, সেখানে নির্বাচন কেমন হয়েছে, এই কথা তো কেউ বলছে না। তা আপনার এই ঘটনার শেষ কোথায় আপনি বলে মনে করেন যে এইসব হামলা মামলা, বিনা ভোটের এমপিরা, আপনি একজন জনপ্রিয় জনপ্রতিনিধি, আপনার বিরুদ্ধে যে মামলা হামলা করা হচ্ছে, এর শেষ কোথায় আসলে? বা জি, এই সাহস শুনেন, দুঃসাহস কোথায় পেল? আওয়ামী লীগের আপনি নিজেও একজন নেতা, আপনার ভাই দেশের একটি বড় দলের, সরকারি দলের সাধারণ সম্পাদক, তারা এই দুঃসাহস কোথায় পেল বলে আপনি মনে করেন? জি, জনাব মির্জা কাদের। আসলে তো এদের এরা এরা তো অপরাজনীতি করে, যারা অপরাজনীতির সাথে জড়িত তারা তো এ ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে, কারণ তারা অস্ত্রবাজি করে, তারা সন্ত্রাসী লালন করে, তারা অবৈধ পথে উপার্জন করে, তারা চাকরি বাণিজ্য করে, তারা টেন্ডারবাজি করে, এগুলোকে তারা আপনি নানা মাননীয় অনিয়মের সাথে এগুলোকে জড়িত। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যখন সাক্ষাৎ করেছেন, এই বিষয়গুলোকে আপনি বলেছেন, আমি বা আর উনি কি একটা আশ্বাস প্রশ্ন করব দিয়েছেন? পরে। জি, তখন বলুন, বলা একসঙ্গে সম্ভব বলেন। হয়নি। আজকে জি, ওনাকে আমি কিছু বিষয় জি, জি, জানিয়েছি, আচ্ছা, যেটা কোনো অবস্থায় চলতে দেওয়া যায় না। আমি 37 বছর রাজনীতি করি, আমার মতো একজন কর্মী আজকে এ দলের অনিয়ম, এটা আমি বরদাস্ত করতে পারি না। জি, এটা এটা আমি নেত্রীকে বলেছি, জি, উনি জনাব ইলিয়াস বলেছেন খান, যে প্রশ্ন। বিষয়টা আমি যে আমি প্রশ্নটি করতে চাই কাদের মির্জা সাহেব আপনার কাছে, যে আপনি প্রশ্ন তুলেছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে, যে নির্বাচন আসলে সুষ্ঠুভাবে হচ্ছে না, ভোট দিতে পারছে না মানুষ। আপনি কি আশা করেন যে বাংলাদেশে কোনোদিন বা কখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আসবে, বা এই সরকারের আমলে আসবে? আচ্ছা, আমি আশাবাদী এ বিষয়ে। জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছে, যার অংশ হিসেবে আপনারা বিভিন্ন সিটি কর্পোরেশন গুলাতেও আমরা দেখেছি, কুমিল্লাতে, সিলেটে, সেখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। যদিও বিএনপি 12টার পরে বলেছে যে নির্বাচন অবাধ সুষ্ঠু জি, নিরপেক্ষ হচ্ছে না। জি, দিন শেষে দেখা গেল সেখানে বিএনপি জয়লাভ করেছে, নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে। জি, আমার নির্বাচনটা শতভাগ এবং বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। জি, যারা আপনাদের মিডিয়ার সাথে সম্পৃক্ত অনেকেই উপস্থিত ছিলেন, জি, তারা দেখেছেন কি এখানকার নির্বাচনী ব্যবস্থাটা। অনেক তো ধন্যবাদ। সেক্ষেত্রে আমি বলবো, আমি জি, আশাবাদী জি, যে জননেত্রী শেখ হাসিনা যদি আন্তরিক হয়, এবং জননেত্রী শেখ হাসিনা ছাড়া এদেশে আহ, আহ, নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করা কখনো অনেক ধন্যবাদ জনাব আব্দুল কাদের মির্জা, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য আবার অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। জনাব ইলিয়াস খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। সেই সাথে দর্শক আপনাদেরকে অসংখ্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।